কি রে, ট্রাকে আসবে না? আমার হাত পা কাঁপতেছে। আমার থেকে লাগতেছে কোনো একটা সমস্যা হয়েছে বর্ডারের মধ্যে। 3টা বাজে আসার কথা, 4টা বাজতেছে। তুই 1 একটু ঘন্টা হয়ে থাম, গেছে। তুই একটু মাথা ঠান্ডা কর। কল দে ওকে। নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. কল কি ধরতেছে না? নাম্বার ব্যস্ত দেখাচ্ছে বেটা। টাকা কি সব চলে গেছে? ভাই তুই একটু মাথা ঠান্ডা কর, এত প্রেশার নিচ্ছি আমি কি করবো আমার বল। দাঁড়া, কল আসছে একটা আননোন নাম্বার থেকে। হ্যালো বাপি বলতেছি। বাপি ভাই, আমরা কখন থেকে ওয়েট করতেছি, আপনার ট্রাক আসার কথা 3টা বাজে, এখনো কোনো খবর নাই। লোক যেটা নাম্বার দিয়েছেন কল ধরতেছে না। আসছে ট্রাক। আসছে ট্রাক? হ্যাঁ, সেলিমের চার দোকানের সামনে আছে। সেলিমের 4 দোকানের সামনে? হ্যাঁ। আচ্ছা দেখতেছি। কি সমস্যা হয়েছিল যে আমরা কখন থেকে ওয়েট করতেছি ভাই, একটু ইনফর্ম করতেন অ্যাটলিস্ট। বর্ডারের প্রবলেম হয়েছিল। বর্ডারে প্রবলেম হয়েছিল? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা যাচ্ছি সেলিমের 4 দোকানের সামনে যাচ্ছি। কি রে, কিছু অর্ডার দিছস? বেটা যে দাম অর্ডার দিই নাই। আসলে বেটা অনেক এক্সপেন্সিভ। বেটা কোথাও ঘুরতে আসলে এই টাকাটুকু একটা নিয়ে সমস্যার ভিতর পড়ে যায়। 30 টাকা করে ভাই, আর কয় টাকা ভাই ইনকাম করে দেয়? যাবে। জি বস। কালামের সাথে মিটিংটা তো খারাপ হয়ে গেছে, তুমি এক কাজ করো, আজকে তোর সাথে আরেকটা মিটিং ফিক্স করো। আসলে ভাই ব্যবসা একটা করা দরকার, টিউশন করে পোষাচ্ছে না, ইসলামে না কিন্তু। বন্ধুদের মধ্যে আড্ডা দিতে বসছি আর ব্যবসাটা উঠবে এরকম হয়। আমি জানতাম তোরা কেউ না কেউ ব্যবসার কথা বলবি। বাট দেখ, জিনিসটা সিরিয়াস, কিছু একটা করা দরকার। এটা এমনি ঠিক বলছস, কোনো মতে বেটা টাকা পয়সা নিয়ে খুলে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, একটা ব্যবসা করি চল, সামনে কোরবানির সিজন আসছে যেহেতু, চল একটা ব্যবসা না করে। কি করবা না, কি ব্যবসা করবি? গরু ব্যবসা করবি যে? জি বস, আমি আজকে রাতের মধ্যে মিটিংটা ফিক্স করার ট্রাই করতেছি। আচ্ছা একটু আসো তো আমার সাথে। আমি যতদূর জানি করোনা ব্যবসাগুলো নামতে হলে আরো 3 মাস আগে থেকে নামতে হয়। তোমাদের কথা শুনতেছিলাম ছোট ভাই, তোমাদের কথা শুনে তো আমার কলেজ জীবনের কথা মনে চলে আসছে। বাই দ্য ওয়ে, আমি বাপ্পি। আসসালামু আলাইকুম। বসেন না। আসলে তোমাদেরকে দেখে আমার নিজের কলেজ জীবনের কথা মনে চলে আসছে। একটা বয়সে কত প্রচেষ্টা ছিল ব্যবসার উদ্যোক্তা হবার, একটা ইচ্ছা শক্তি ছিল। সো কত ব্যবসা উঠাইছি, কত ব্যবসা নামাইছি, আজকে দেখো ইনশাল্লাহ আল্লাহ একটা অবস্থায় নিয়ে আসছে। ভাই আপনি কিসের ব্যবসা করেন? আমি, আমার তো একটা অ্যাগ্রো বিজনেস আছে, ইন্ডিয়া থেকে হচ্ছে যে বর্ডার ক্রস করে আমি গরু নিয়ে আসি। যদিও জিনিসটা একটু দেখতে ইলিগাল, বাট প্রফিট আছে। কি বলেন ভাই? আমি যা জানি ইন্ডিয়া থেকে যদি আমি গরু আনি এখানে ব্যবসা করি, এটা তো অনেক রিস্কের, প্লাস ইলিগালের একটা ব্যাপার আছে ভাই। তুমি যদি রিস্ক না নাও তাহলে তো ব্যবসা দাঁড়া করাতে পারবা না। তো আমরা যদি করতে চাই আমাদের থেকে মানে কয় টাকা ইনভেস্ট করতে হতে পারে? তোমরা তো স্টুডেন্ট মানুষ, তোমরা আসলে প্রাথমিকভাবে শুরু করতে পারো। এই যে ধরো 10 লাখ টাকায় 10টা গরু দিয়ে প্রাথমিকভাবে শুরু করলো আর কি। আর এখানে প্রফিট বেশি, তুমি প্রতি গরুতে 1 লাখ টাকার গরু 1.5 লাখ টাকা বেচতে পারতেছো। তো এখন মানে 10 লাখ টাকা হলে এটা মানে আমরা 15 লাখ টাকা হ্যাঁ ইজিলি, তোমরা কোরবানির সিজন তো ইজিলি তোমরা বের করে নিতে পারবা। স্যার, কামাল সাহেবের সাথে মিটিংটা আমাদের লেট হয়ে যাচ্ছে। দেরি হয়ে যাচ্ছে? আচ্ছা আমার একটু উঠতে হবে, তুমি আমার কার্ডটা রাখো। তুমি যদি মনে করো যে বিশ্বস্ত ভাইয়া, যদি তোমার কাছে লাগে পরে আমার সাথে যোগাযোগ করিও। বাপ্পি ভাই বিজনেস আইডিয়া রে, কি ভাবছোস করবি? যদি পুলিশে ধরে তাহলে এগুলো তো ইলিগাল ব্যবসা। না, আমি করব না। তাইসিফ যেখানে ভয়ের দেওয়ালে আটকে ছিল, আমি আর এহসান সেখানে দেওয়ালটা ভেঙে উপাসে দেখা লোভ সামলাতে পারিনি। বর্ডারের ওই অন্ধকার রাস্তাটা কতটা বিপজ্জনক হতে পারে সেটা আমাদের জানা ছিল না। আমরা শুধু জানতাম সামনে দাঁড়িয়ে থাকা সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। তো আপনারা যারা কোরবানি গরু কেনার প্ল্যানিং করতেছেন তারা অবশ্যই একবার এসে আমাদের খামারে ভিজিট করে যাবেন। ধন্যবাদ সবাইকে। ভাইয়া, আরে ছোট ভাই, তোমরা তোমরা আসছো? চিনছেন ভাইয়া? আরে চিনবো না কেন, তোমরা আমার ছোট ভাই। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? তা আছি আলহামদুলিল্লাহ। আমার গতকাল রাতে কিছু কালেকশন আসছিল নতুন। জি। সো এগুলোর একটা প্রমোশন ভিডিও করতেছিলাম আর কি। ডিস্টার্ব করছি মনে হয় ভাই? না না, ডিস্টার্ব কিসের, আসো তোমাদেরকে নিয়ে আমি কথা বলি অফিসে। সমস্যা না, নাহলে আমি এসে নিয়ে যাবো, কোনো অসুবিধা নাই। আমার ছোট ভাইরা নিয়ে নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আরে তোমরা কথা বলো, আমি একটু আসতেছি, একটু ব্যস্ত আছি। ও আমার পার্টনার আর কি, আমরা একসাথে এখানে ম্যানেজমেন্টে আছি। ফার্মে যাওয়ার আগে আমাদের মনে হাজারটা ভয় আর দ্বিধা ছিল, এত বড় রিস্ক নেওয়া কি ঠিক হবে? কিন্তু বাপ্পি ভাইয়ের সাথে কথা বলার পর সেই ইনসিকিউরিটিগুলো মুহূর্তেই উধাও হয়ে গেল। ওনার আত্মবিশ্বাস আর এই বিশাল সেটআপ দেখে আমরা পুরোপুরি ইনফ্লুয়েন্সড হয়ে গেলাম। বাপ্পি ভাই আমাদেরকে একটা সহজ বুদ্ধি দিন, পরিচিত যারা কোরবানি দেবে তাদের বলো তোমরা ইন্ডিয়া থেকে গরু আনছো, আর যদি বিশ্বাস না করে তাহলে এই ফার্মে নিয়ে আসবে। আর আমাদের ফেসবুকের ভিডিওগুলো তো আছেই। ব্যাস, ওনার সেখানে বোধহয় আমরা সবার বিশ্বাস অর্জন করলাম। একে একে টাকা জোগাড় হতে শুরু করলো। হ্যালো বাপ্পি ভাই। জি, টাকা জোগাড় হয়েছে। আমি অ্যাড্রেস পাঠা দিচ্ছি, সেখানে আমার লোক থাকবে। বাপ্পি ভাই, কোনো প্রবলেম হবে না তো?
ফার্স্ট টাইম এত বড় রিস্ক নিচ্ছি তো, তাই একটু ভয় লাগতেছে মনে। না, হবে না। হ্যালো ভাই, আপনি কোথায়? আসছেন আপনারা? আমরা তো লোকেশনেই আছি। আচ্ছা, আসতেছি আমি। আচ্ছা, দ্রুত আসেন। টাকা ঠিক মতো আনছেন? হ্যাঁ, পুরো 10.5 লাখ টাকা আছে। ভাই আসতে বল। দেখি ব্যাগটা দেন। ভাই কোনো সমস্যা হবে না তো? না না, কোনো সমস্যা হবে না। আমরা কখন পাবো ওগুলা? বাপ্পি ভাই মেসেজে জানাই দিবে আপনাদের। স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি, এতদিন ধরে এত অপেক্ষা, রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনের রুদ্ধশ্বাস, কত প্রতীক্ষা। আর কিছুদিন তারপরে বেলা মুক্তি, কসবার এই নীল দেয়ালের ঘর। এহসান, হ্যাঁ রাকিব বল। বাপ্পি ভাই বলতেছে আজকে রাত 3টায় পোর্ট কানেক্টিং রোডের মধ্যে আমাদের গরুগুলো ডেলিভার হবে। কি বলস এত রাতে? এখন এত রাতে কেন এটা তো জানি না, হয়তো এই টাইমে বর্ডার থেকে রিলিজ দিছে। আচ্ছা ঠিক আছে। আই তাইলে ঠিক আছে। কি রে, ট্রাক কি এটাই? ট্রাকে তো কোনো গরুর নাম নিশানাও নাই বেটা। আশেপাশে কোনো ট্রাকও নেই, সেলিম চাচার দোকানও এটা। এটা কি একটা দেখতো ট্রাকে? আই তো। কি রে, এটা কার ছবি? বাপ্পি ভাই কি ফাইজলামি পাইছে? গরুর জায়গায় গাধার ছবি দিয়ে দিছে। এগুলার মানে কি? গাধার ছবিটা দেখে প্রথমে মস্করা ভাবলেও আমরা যে আসলে কত বড় ভয়ঙ্কর প্রতারণার ফাঁদে পড়েছি তা বুঝতে আমাদের বেশি সময় লাগেনি। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। বিষয়টি পুরোপুরি হজম করার আগেই সামনে যে বিপদগুলো অপেক্ষা করছিল তার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। ভাই কল কাটতেছিস কেন? আমি কখন থেকে কল দিচ্ছি। হ্যাঁ, আমার আর 2 দিন কোরবানির সময় আছে, আমার গরু। হ্যাঁ, কিসের টাইম? বল আমি কি করবি? এলাকায় আজকে বাইরে খেয়ে আসছি তোর কারণে, সব দোষ তোর। আমার কি দোষ? আমি কি করছি? তোর কারণে বেটা এলাকায় বাইরে খাচ্ছি বেটা, রিস্ক দিবি বলে বলে আজকে আমরা বাজি গেছি। কোন সময় পুলিশের মামলাতে আমার ব্যবসা করছি দোনোজন মিলি, যা হয়েছে দোনোজনের কারণে হয়েছে। তোর দোষ সব। তুই গায়ে দিছিস কেন? কি হবে যে গায়ে দিলে? তোরা থাম। গায়ে দিছিস কেন বেটা? ভাই তোরা থাম। থাক বেটা, ওরা এটা গায়ে হাত দিবে কেন? রাকিব তুই যাইস না ভাই, বিষয়টা ঠান্ডা মাথায় সলিউশন বের করতে হবে। এটার সাথে কোনো সমাধান দেয় বেটা। ভাই তুই থাম একটু, ভাই থাম। কি কথা বলবি ওর সাথে বল? আমি তো যাচ্ছি না আমাদের সমাধান করতে, তুই গায়ে হাত দিতে চলে আসতেছিস। বুঝছি, এখন তোরা টাকাটা দিবে, যে টাকাটা তো ওর থেকে উদ্ধার করতে হবে, ঠিক আছে না? এখন তোরা যদি এরকম মারামারি করিস, টাকাটা কি তোরা ওর থেকে উদ্ধার করতে পারবি নাকি ওকে পাবি নাকি টাকা পাবি? তোরা এখন একটা ঠান্ডা মাথায় বসে বিষয়টাকে আগে ভালোভাবে নিতে হবে, বুঝছো? কিভাবে ওর থেকে টাকাগুলো উদ্ধার করে যায়, ওকে কিভাবে ধরা যায়, আচ্ছা চল, একটা সমাধান আসতে হবে। তোর বাসায় চল। আচ্ছা। আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোদের মাথা এখন ঠান্ডা হয়েছে? নামাজ পড়বো, মাথা ঠান্ডা হয়েছে। আচ্ছা, এখন তোরা আমাকে একটা কথা বল, এই বাপ্পি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করছিলি? করছিলাম, নাম্বার বন্ধ। ওনার এগ্রো ফার্মের সাথে কন্ট্যাক্ট করছিলি? কার্ডে তো বাপ্পি ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আছে, এগুলোর তো কোনো কন্ট্যাক্ট নাম্বার দেখিনি আমি। এখন এগ্রো নাম্বার কই পাবো? আচ্ছা, ওনার একজন নামটা কি? শাহ আমানত এগ্রো ফার্ম না? হ্যাঁ সরজে, শাহ আমানত এগ্রো ফার্ম। এই এটা দেখতো। কি রে, এটা বাপ্পি ভাই যে আমাদের সাথে পরিচয় করে তোমার পার্টনার? উনিটা ফার্মের মালিক আর কি। কি বলস? কি রে, ওনারা পুলিশে ধরছে কেন? বাপ্পি যে আসলে কতটা চতুর তা ছিল আমাদের কল্পনারও বাইরে। ব্র্যান্ড প্রমোশনের বাহানায় ও নিজেই ফার্মের অফিসিয়াল পেজের মডেল সেজে বসেছিল, আর সে অফিসিয়াল ভিডিওগুলো দেখিয়ে ও পুরো দুনিয়াকে বিশ্বাস করালো ওই নাকি এই বিশাল ফার্মের মালিক। ফার্মে ফোন দেওয়ার পর যখন শুনলাম বাপ্পির এই নোংরা প্রতারণার জালে ফেসে আসল মালিক নিজে এখন জেলের খাঁচাই, তখন আমাদের পায়ের তলার মাটি সরে গেল। ফার্মের অফিসিয়াল পেজে ওকে দেখে আমাদের মতো না জানি কতজন তাকে লাখ লাখ টাকা দিয়ে বসে আছে। এখন টাকাও হওয়া বাপ্পিও নিখোঁজ, আমরা পুরো নিঃস্ব, কোনো পথ খোলা ছিল না। ঠিক তখনই এই ঘোর অন্ধকারের মাঝে আমার মাথায় একটা ক্লু হিট করে।
আবার ডাকছিস কেন আমাকে? আরে কালাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। ওই দিন তো জেল গেটের সামনে অনেক চিল্লাফাল্লা করলা, ভাবছিলাম মাথা গরম ছিল তাই কিছু বলি নাই। তো এখন আবার ডাকার কারণ হচ্ছে একটা সমঝোতায় আসার জন্য। তোমার সাথে কিসের সমঝোতা? তোমার জন্য আমি 3 বছর জেল কাটিয়ে আসছি। আবেগ দিয়ে দুনিয়া চলে না কালাম, একটু প্র্যাকটিক্যাল হও। সামনে কোরবানি সিজন, একটা বড় প্রফিটেবল একটা স্ক্যাম সাজাচ্ছি। তুমি আমার পুরানা পার্টনার, এই জন্য তোমাকে আমি জয়েন করাতে চাচ্ছি। আর যা লস খাইছো এগুলো ডাবল করে নিতে পারবা। টাকা লোক দেখাস, তুই আমার 3 বছর ফেরত আগে। তোর জন্য যে আমার 3টা বছর সময় নষ্ট হয়েছে, ওই সময়টা তুই ফেরত দিতে পারবি? ওইটা ফেরত দে। তোর জন্য যে আমি সম্মান হানি হয়েছি, ওই সম্মানটা ফেরত দিতে পারবি? ওইটা ফেরত দে। তোরা আমি দেখে নিব, তুই আমার সাথে আর কন্ট্যাক্ট করবি না কোনোদিন। এই কালাম, এদিকে আয়। তুই ব্যবসা করবি না ঠিক আছে, কিন্তু আমার এই স্ক্যাম বিজনেস নিয়ে তুই এত মাথা কামাচ্ছিস কেন? আমি শুনতেছি আমার লোকদেরকে তুই ডিস্টার্ব করতেছিস। আমার এই স্ক্যাম বিজনেসের আশেপাশে যদি তোরে দেখি, আগের বার 3 বছরের জন্য জেলে গেছোস, এবার একদম মাটির নিচে গাড়ি ফেলাবো তোরে আমি। ফার্মের আসল মালিকের অ্যারেস্ট হওয়ার পোস্টটিতে আমি একটা অদ্ভুত কমেন্ট নোটিস করি। কালাম ভুঁইয়া নামের একজন লোক কমেন্ট করে, আসল চোর ও না, আসল চোর বাপ্পি, বাপ্পিকে ধরেন। এই কমেন্টটি দেখার পর আমি বুঝতে পারি এই লোক নিশ্চয়ই বাপ্পিকে নিয়ে কিছু না কিছু জানে। পরবর্তীতে তার সাথে যোগাযোগ করলে সে দেখা করতে রাজি হয়। বল, তোরা আমাদের কি জানতে চাচ্ছস? ভাই আমরা বাপ্পিরে ভাই 10.5 লাখ টাকা দিছিলাম একটা ব্যবসার জন্য। ও আমাদের টাকাগুলো মারে দিয়ে গেছে, এখন আমরা ওরা কোথাও খুঁজে পাচ্ছি না। একমাত্র আপনি আমাদের ভরসা, আপনি ওরে চিনেন, আপনি ওকে ধরাই দিতে পারবেন আমাদেরকে। তো তোরা ওকে টাকা কেন দিচ্ছিস? যাচা বেচা করবি না ওকে? ভাই আমরা বুঝি না, আমরা অল্প বয়সের মধ্যে কুঠাট একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি। এখন ও লোভে ফেলে দিছে, আমরা এটা কিছু করতে পারি না, আমরা দিয়ে ফেলছি টাকা এত কিছু যাচাই না করে। এখন আপনি একটা সাহায্য করেন না, আমরা খুব নিরুপায় একটা অবস্থার মধ্যে আছি। তুই বাপ্পিকে চিনস? এতে কত বড় ডেঞ্জারাস মানুষ। এদের কারণে আমি 3 বছর জেলে ছিলাম। কি বলেন, কেন? তাহলে কানি শুন। এতে আর আমি আগে ছিলাম বিজনেস পার্টনার। কালাম ভাই যখন কথাগুলো বলছিল তখন আমার কপালে ঘাম জমতে শুরু করে। কালাম ভাই সোজা পথে হাঁটছিল, আর বাপ্পি কালাম ভাইয়ের নাম ভাঙিয়ে সাধারণ মানুষদের থেকে টাকা তুলতে শুরু করে। সে সাধারণ মানুষদেরকে লোভনীয় অফার দেওয়া শুরু করে, যেমনটা আমাদেরকে দিয়েছিল। আর এভাবেই সে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে যাতে পুলিশ তাকে ধরতে না পারে, তাই লিগাল ডকুমেন্ট, ক্যাশ মেমো, ব্যবসায়িক লাইসেন্স সব জায়গাতেই বাপ্পি ভাই কালাম ভাই সাইন করিয়ে নিয়েছিল। কালাম ভাই ভাবছিল এগুলো তার রেগুলার ব্যবসার কাগজ, কিন্তু আসলে সে নিজেই নিজের ডেথ ওয়ারেন্ট সাইন করছিল। বাপ্পি যখন টাকা নিয়ে হাওয়া হয়ে যায়, তখন কালাম ভাইয়ের নামে একের পর এক চিটিং কেস হতে থাকে। আজ 3 বছর পর সে জেল থেকে বেরিয়ে নিঃস্ব। এখন আমি চিন্তা করতেছি এতে থেকে কিভাবে প্রতিশোধ নেওয়া যায়। ভাই আপনার থেকে কি বাপ্পির লোকেশন বা নাম্বার কিছু আছে? আমি বাপ্পির আগাডো করা সব জানি। কালাম ভাইয়ের মাধ্যমে বাপ্পির হাদিস মিললেও ওর বুক চিরে টাকা বের করা এত সহজ হবে না। তাই আজ রাতের জন্য একটা ডু অর ডাই ছক কষলাম। আজকে রাতটাই আমাদের শেষ বাজি। আজকে হয় আমরা টাকা নিয়ে ফিরবো, না হয় কাল পাবলিক গরুর জায়গায় আমাদেরকে কোরবানি দেবে। বাপ্পে, তুমি এখানে? হ্যাঁ বাপ্পি, তোমার সাথে কিছু কথা ছিল। বলো। জেল থেকে বের হওয়ার পর কেউ আমার দিকে মুখ তুলেও তাকায় না, কেউ আমাকে 1 টাকা ধার দেয় না, আমার সাথে ব্যবসা করতে চায় না। তাই আমি চিন্তা করে দেখছি রাস্তা না খেয়ে মরাচ্ছে, তোর ফ্রড বিজনেসটা 1000 গুণ বেটার, তাই আমি এটা করতে চাই। যাক, ফাইনালি ভালো একটা ডিসিশন আসতে পারছো। কিন্তু কতবার মতো শুধু ধোকা দেস। ওইবার তো তোমাকে পুলিশে ধরে নিয়ে গেছিল, কারণ ইনভেস্টমেন্টের সব সিগনেচার তোমার ছিল। আর এইবার গেমটা তো ডিফারেন্ট। একটু বিস্তারিত বল বাপ্পে। আরে করতে করতে বুঝে যাবি সব, তুই আমাকে ভরসা কর না। এতে তো মুখ দিয়ে একটা কথাও বের করতেছে না বেটা। বলবে আল্লাহ ভরসা। বাপ্পি, তোর জন্য 3 বছর জেল কাটে আসছি। কেমনে বর্ষা করতাম তোকে, আমাকে একটু বুঝাই বল, তাইলে না বর্ষা করতে পারবো। আরে বেটা, এখনো বাপ্পিকে চিনলি না? শোন তাহলে, আমি অল্প বয়সী কিছু ছেলেদেরকে টার্গেট করি যারা শর্টকাটে বড়লোক হতে চায়। প্রথমে আমি টার্গেটদের সামনে লোভের টোপ ফেলি, বলি বর্ডার ক্রস করে আমি ইন্ডিয়া থেকে ইলিগালি গরু আনি, লাভ পুরো দেড়গুণ। ওরা যখন একটু খচখচ করে তখন বিশ্বাসের অর্জনের জন্য আমি টেকনিক খাটাই। এখন যেহেতু কোরবানি সিজন, তাই ম্যাক্সিমাম অ্যাগ্রো ফার্মই চাই নিজেদের প্রমোশনাল ভিডিও বানাতে, আর আমি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তাদের পেজে মডেল সেজে বসি। আমি সেই অল্প বয়সী ছেলেগুলোকে সেই অফিসিয়াল ভিডিওগুলো দেখিয়ে বলি, দেখো এই বড় ফার্মের মালিক আমি নিজেই। এবং ভিডিওতে তারা আমাকে দেখে অন্ধের মতো বিশ্বাস করে এবং লাখ লাখ টাকা আমার হাতে তুলে দেয়। ব্যাস, টাকা নিয়ে আমি হাওয়া। যদি পুলিশকে জানাই, পুলিশ ধরলে ধরে সেই ফার্মের মালিকগুলোকে বা সেই অল্প বয়সী ছেলেগুলোকে, আমাকে ধরতে পারে না। তো এই আর কি, তুই টেনশন মুক্ত থাক। তোর আর কি অবস্থা? আমি চিন্তা করতেছি এখন তোর কি অবস্থা হবে। মানে? বাপ্পি ভাই, আপনার সব কথা রেকর্ড করে ফেলেছি। বাপ্পি ভাই, এখন আপনার থেকে 2টা অপশন আছে। এক, আপনি নিজের মুখে যে স্বীকারোক্তিগুলো দিলেন ওগুলো আমাদের কাছে ক্যামেরা বন্ধ করা, আমরা এগুলো পুলিশকে দিয়ে দিব, মিডিয়াতেও ভাইরাল করে দিব, আপনি শেষ। 2, আপনি আমাদের টাকাগুলো যেগুলো মারছেন সেগুলো আমাদেরকে দিয়ে দেন। এখন আপনি চুজ করেন আপনি কি করবেন। 1-11 কত চেস খেলবেন? চেকমেট।